গভর্নর জেনারেল আর গভর্নর জেনারেল ও ভাইস। তো আমাদের যে ব্রিটিশ ইতিহাসে তিনটি পর্যায়ে আমরা ব্রিটিশ ইতিহাসকে দেখতে পাই। প্রথমত, প্রথম পর্যায় যেটা হচ্ছে আমাদের গভর্নর জেনারেল অফ বেঙ্গল, মানে যেটাকে আমরা বলি বাংলার গভর্নর জেনারেল। দ্বিতীয় ফেজে আমরা দেখতে পারি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের গভর্নর জেনারেল। আর তৃতীয় পর্যায়ে আমরা কি দেখতে পারি, ভাইস রয় অফ ইন্ডিয়া, ভারতের ভাইস রয়। এই তিনটে মানে অংশে আমরা ভারতের যে ব্রিটিশ শাসনকে দেখতে পাই। তো প্রত্যেকটা জিনিসই হঠাৎ করে হয়নি, কারণ যে প্রত্যেকটাই হয়েছিল বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে, যে আইন প্রণয়নের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট এগুলো করেছে। কিন্তু আচ্ছা, তো অ্যাক্ট মানে আইন প্রণয়নের মাধ্যমে এগুলো ব্রিটিশ যে গভর্নররা ছিল তারা এটা করেছিল। তো প্রথমে আমাদের হচ্ছে বাংলার গভর্নর ও বাংলার গভর্নর জেনারেল। সেটা আমাদেরকে 1773 থেকে 1833 পর্যন্ত সময়কে আমরা বলতে পারি বাংলার গভর্নর, গভর্নর বাংলার গভর্নর বাংলার গভর্নর আর গভর্নর জেনারেল। সেটা আমরা হচ্ছে 1773 থেকে 1773 থেকে 1833 পর্যন্ত বাংলার গভর্নর জেনারেলকে বলে থাকে। তো ব্রিটিশ শাসন শুরু আমরা বেসিক্যালি গভর্নর অফ বেঙ্গলের মাধ্যমে বলি। কেন? কারণ ভারত মানে ব্রিটিশরা এসে প্রথম বেঙ্গল প্রেসিডেন্সিতে, প্রথম অ্যাকচুয়ালি মাদ্রাজ প্রেসিডেন্সির উপরে হোল্ড ছিল, কিন্তু আমরা যদি দেখি যে বেঙ্গল প্রেসিডেন্সির উপরে প্রথম থেকে তাদের একটা গুরুত্ব ছিল, তার কারণ বেঙ্গল সবচেয়ে ট্রেড বা বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সেই জন্য 1773 সালে লর্ড নর্থের যে আমরা রেগুলেটিং অ্যাক্ট, আমরা প্রত্যেকেই রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে জানি। তো সেই রেগুলেটিং অ্যাক্ট পাস হওয়ার পরে কি হয়, যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদটাকে সরিয়ে দিয়ে তার জায়গায় গভর্নর অফ বেঙ্গল পদটাকে সরিয়ে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পদটা সৃষ্টি করা হয়েছিল। তো সেই ব্যক্তি কে ছিল সেটাও আমরা জানি। ঠিক আছে, লর্ড উইলিয়াম আমাদের কে ছিল, ওয়ারেন হেস্টিংস ছিল, তাই তো, ওয়ারেন হেস্টিংস। তো এই পদের মাধ্যমে প্রথমে আমরা জানি, দেখো, বম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সির ওপরে কিন্তু শাসন কার্য ব্রিটিশদের একসাথে কন্ট্রোল করা হয়েছিল। আগে কি হতো, এর আগে যে বম্বেতে আলাদা ইস্ট ইন্ডিয়া কোম্পানির থাকতো, মানে রুল করতো, আলাদা গভর্নর থাকতো, মানে মাদ্রাজে আলাদা থাকতো। এর ফলে তিনটে প্রেসিডেন্সি একসাথেই কার্য করতো রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। তো এই হিসাবে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল আমাদের কে ছিল, রবার্ট ক্লাইভ। কিন্তু প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল, ওয়ারেন হেস্টিংস। আর শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল আমাদের লর্ড উইলিয়াম বেন্টিক। রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস আর লর্ড উইলিয়াম বেন্টিক, তিনটে অ্যাক্টের মাধ্যমে এগুলো হয়েছিল, প্রত্যেকটাই অ্যাক্টের মাধ্যমে। প্রথম ছিল আমাদের হচ্ছে লর্ড ক্লাইভ আমাদের। তিনি কিন্তু দুটো ফেজ বা দুটো টাইমে ভারতের মানে বাংলার গভর্নরের দায়িত্ব পালন করে এসেছে। প্রথম 1757 থেকে 1760, আর তারপর 1765 থেকে 1767। তো রবার্ট ক্লাইভের যে টাইম সেটা আমরা 1744 থেকে তিনি ছিলেন 1753 পর্যন্ত, 53 পর্যন্ত প্রাথমিক অবস্থান ছিল। তো ক্লাইভ দুটো পর্যায়ে আমরা দেখলাম নিযুক্ত ছিল, প্রথমে 57 থেকে 60, তারপর 65 থেকে 67। 1757 কি হয়েছিল, 1757 আমরা প্রত্যেকেই জানি পলাশির যুদ্ধ হয়েছিল, ব্যাটল অফ পলাশি। সেই পলাশির যুদ্ধে লর্ড ক্লাইভ সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিল, এবং পরাজিত করার পরেও আমরা জানি যে বাংলার যে শাসন সেটা কিন্তু ক্লাইভ দখল করেনি। ক্লাইভ দখল না করে কি করেছিল, যে তার যে মীর জাফরকে সেই জায়গায় বসিয়েছিল, পুতুল, মানে একদম হচ্ছে জ্যাকেল অফ ক্লাইভ বলা হতো। তো যাই হোক, বসিয়েছিল। তারপর আমরা জানি 1765-তে দেওয়ানি প্রথা শুরু হয়, বাংলা বিহার রুলসের জন্য ফ্রিতে যে ট্যাক্স কালেকশন হবে, দেওয়ানি প্রথা এখানে চালু হয়। তো তারপর আমরা জানি যে এর ফলে দ্বৈত শাসন ব্যবস্থা ডায়ারকি চালু করেছিল রবার্ট ক্লাইভ, যে নজম-উদ-দৌলাকে সামনে রেখে, যেটা 1772 পর্যন্ত ছিল। এই জন্য রবার্ট ক্লাইভকে ভারত বিজয়ীও বলা হয়ে থাকে, কারণ তিনি বেসিক্যালি ভারত মানে এই জয়ের জন্য ছিল। তারপর আমরা 1760-এ আমরা জানি রবার্ট ক্লাইভ মানে বক্সারের যুদ্ধের অনেক আগেই রবার্ট ক্লাইভ চলে গিয়েছিল 1760-তে। তো চলে যাওয়ার পরে তার জায়গায় ভ্যানসিটার্ট তার জায়গায় গভর্নর জেনারেল, বাংলার গভর্নর হিসেবে নিযুক্ত হয়ে এলেন। এরপর তিনি মির্জাফরকে বাংলার নবাব পদ থেকে সরিয়ে মীর কাসিমকে বসান, কারণ মির্জাফর একটু স্বাধীন দেখানোর চেষ্টা করছিল ব্রিটিশদের বিরুদ্ধে।
তাহলে এই সময়কে হেক্টর মুনরোর নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাসিম, অযোধ্যার নবাব আর দ্বিতীয় শাহ আলমের মধ্যে বক্সারের যুদ্ধ। হেক্টর মুনরো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে সেনাপতি ছিল, আর এদিকে মীর কাসিম অযোধ্যার নবাব, আর হচ্ছে দ্বিতীয় শাহ আলম। অযোধ্যার নবাব কে ছিল মনে আছে? অযোধ্যার নবাব কে ছিল? দ্বিতীয় শাহ আলম তো মুঘল সম্রাট ছিল, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা। সুজাউদ্দৌলা। ঠিক আছে, সুজাউদ্দৌলা ছিল। তার মধ্যে বক্সারের যুদ্ধ। এরপর ভেন্সিটার্ডের পরে 1767 থেকে 1769 পর্যন্ত, তারপর ভ্যান্সিটার্ডের পরে আবার আমাদের এই যে রবার্ট ক্লাইভ এসেছিল 1765, এই যে 65 পর্যন্ত তিনি ছিলেন। তারপরে হেনরি ভেরলেস্ট এসেছিল। ভেরলেস্ট আসার পরে কি হয়েছিল, তিনি কিন্তু এই যে সমস্যার সমাধান তিনি করতে পারেননি। ঠিক আছে, তারপর হেনরি ভেরলেস্টের পরে এসেছিল আমাদের জন কাটিয়ার। তার সময় আমরা প্রত্যেকেই জানি যে বিখ্যাত 76-এর মন্বন্তর হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। 76-এর মন্বন্তর হয়েছিল, যেখানে প্রচুর মানুষ মারা গিয়েছিল। 76 কেন বলা হয়েছিল? বাংলার সার ছিল 76, এই জন্য 76-এর মন্বন্তর কথাটা বলা হয়ে থাকে। এর কোনো এই 76-এর মন্বন্তরের ফলে কি হয়, 76-এর মন্বন্তরের পরে ব্রিটিশরা এবারে ওয়ারেন হেস্টিংস আসে। তিনি বাংলার হচ্ছে গভর্নর, শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন, যেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। তিনি প্রথমে 72 থেকে 74 পর্যন্ত তিনি গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন, আর 74 থেকে 85 পর্যন্ত তিনি বাংলার গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন। দুটো পদে তিনি নিযুক্ত ছিলেন। তাহলে ফোর্ট উইলিয়াম দুর্গের এই জন্য শেষ গভর্নর বলা হয় ওয়ারেন হেস্টিংস। কেন ফোর্ট উইলিয়াম তখন বাংলার দুর্গ বলা হতো, যেটা আমাদের 1700 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। তার শেষ গভর্নর বলা হয় ওয়ারেন হেস্টিংস। এমসিকিউ এইভাবে আসতে পারে। এবার ওয়ারেন হেস্টিংস এর রাজস্ব ব্যবস্থা। প্রথমে রাজস্ব ব্যবস্থার মধ্যে আমরা প্রত্যেকে 5 সালা বন্দোবস্ত 1772, 1 সালা বন্দোবস্ত যেটা আমাদের 1777-এ তিনি চালু করেছিলেন। দুটো গুরুত্বপূর্ণ বন্দোবস্ত ব্যবস্থা, জমি বন্দোবস্ত ব্যবস্থা। এরপরে তিনি আমিনি কমিশন গঠন করেছিলেন। আমিনি কমিশন ছিল যে ওই দুর্ভিক্ষ সংক্রান্ত, এই যে এটা হয়েছিল তোমার ওই যে মন্বন্তর হয়েছিল তার সম্পর্কে 1 সালা বন্দোবস্ত এগুলো ঠিক কতটা কাজ করলো, সেই জন্য আমিনি কমিশন গঠিত হয়েছিল। বোর্ড অফ রেভিনিউ গঠিত হয়েছিল, যে কতটা রাজস্ব উঠছে না উঠছে সেই সংক্রান্ত। এরপর তিনি 1773 সালে ক্যাপিটাল মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন। রাজধানী মানে ক্যাপিটাল, আর কোষাগার হচ্ছে ট্রেজারি, যেখানে অর্থবস্ত্র থাকে। রাজস্ব ব্যবস্থার এই যে রেগুলেটিং অ্যাক্ট 1773 প্রত্যেকেই জানি, খুব ইম্পর্টেন্ট। এই অ্যাক্ট অনুযায়ী কি হয়, বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসেবে তিনি নিযুক্ত হন 1773। রেগুলেটিং অ্যাক্টে 1774-এ নিযুক্ত হন। এর ফলে যে দ্বৈত শাসন ব্যবস্থা, যেটাকে আমরা ডুয়েল গভর্নমেন্ট বা ডায়ারকি বলি, সেই শাসন ব্যবস্থার অবসান ঘটে। যেটা ক্লাইভ চালু করেছিল ডায়ারকি, সেই ডায়ারকির তিনি অবসান ঘটে। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকেই জানি ডায়ারকি বা দ্বৈত শাসন, যেটার কারণে আমরা 76-এর মন্বন্তর। তারপরে 1748 নয়, এটা 84, 48 নয়, এটা হচ্ছে 84, 1784 সালে পিটের ভারত শাসন আইন চালু হয়। তার বিয়ের ক্ষেত্রে কর দান নিষিদ্ধ হয়। ঠিক আছে, কর দান, বিয়ের সঙ্গে কোনো ট্যাক্স দেওয়া যাবে না। বিচার বিভাগের সংস্কারের মধ্যে তিনি বিচার সংক্রান্ত যাবতীয় ক্ষমতা যে জমিদারদের থাকতো, আগে জমিদাররা এরকম বিচার করতে পারত, সেই ক্ষমতা কেড়ে নিয়ে সেটাকে দেওয়ানি আর ফৌজদারি আদালতে স্থানান্তর করে। দেওয়ানি আদালত মানে হচ্ছে যেগুলো জমি জায়গা সংক্রান্ত হয় কেস, আর ফৌজদারি যেগুলো হচ্ছে ক্রিমিনাল কেস। এরপর বিচারকদের নিরপেক্ষতার জন্য তিনি তাদের যে গ্রহণ নিষিদ্ধ করেন। আমরা প্রত্যেকেই জানি কলকাতায় সুপ্রিম কোর্ট ফাউন্ডেশন তিনি করেছিলেন, এবং প্রথম যে সভাপতি, প্রথম বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছিল স্যার ইলিজা ইম্পে। তার সময় বিখ্যাত যে মহারাজা নন্দকুমার কেস হয়েছিল, সেখানে আমরা জানি যেটাকে আমরা জুডিশিয়াল মার্ডার বলে থাকি, যে নন্দকুমারের কোন রকমের মানে ছাড়াই, বক্তব্য ছাড়াই তাকে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছিল। এই কারণে এটাকে জুডিশিয়াল মার্ডার বলা হয়। কারণ এই যে ইলিজা ইম্পে আমাদের হচ্ছে ওয়ারেন হেস্টিংস এর বন্ধু ছিলেন। ঠিক আছে, আচ্ছা। এরপর আমাদের অর্থনৈতিক আর বাণিজ্যিক সংস্কার, তিনি দস্তক প্রথা, দস্তক যেটা আমাদের ফারুক সিয়ার চালু করেছিল, দস্তক হয়, এবং বোর্ড অফ ট্রেড, বাণিজ্যের জন্য বোর্ড অফ ট্রেড গঠন করা হয়। তিনি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের পেনশন বাতিল করেছিলেন। কেন? ওই যে যুদ্ধ করেছিল বলে, বক্সারের যুদ্ধ, তারপরে তিনি শাহ আলমের পেনশন বাতিল করেন। এরপরে 1781-তে মাদ্রাসে কলকাতায় যে কলকাতা মাদ্রাসা, যেটা আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয় বলে থাকে, তো সেটা তিনি গঠন করেছিলেন 1781
81-এ 1781, খুবই গুরুত্বপূর্ণ। এরপর 1784-তে তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল স্যার উইলিয়াম জোনসের প্রতিনিধিত্বে। এরা পরবর্তীকালে তার নাম পরিবর্তন হয়েছিল। 1825-এ নাম হয়েছিল দা এশিয়াটিক সোসাইটি। 1832-এ নাম হয়েছিল দা এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। 1836-এ নাম হয়েছিল দা রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। আর 1951 ফাইনালি নাম হয়েছে দা এশিয়াটিক সোসাইটি। মানে ঘুরে আবার সেই নামে নামান্তরিত হয়েছিল। এটা বিভিন্ন সময় নাম পরিবর্তন করা হয়েছিল। এছাড়া তিনি শ্রীমদ ভাগবত গীতা আর যে হিতোপদেশের তিনি ইংরেজি অনুবাদ করেছেন, যেটা হচ্ছে চার্লস উইলকিন্স। তার সময় তিনি এগুলোতে এই অনুবাদে, আর আজকের দিনে আমরা যতটা ইতিহাস পড়ছি তার জন্য ওয়ারেন হেস্টিংস কে অনেকটা হলেও ক্রেডিট দেওয়া যায়। কারণ তিনি যদি না থাকতেন, মানে তিনি যদি এই সব কাজকর্ম না করতেন, তো আমরা যাই হোক এমনিতেও উল্টাপাল্টা হিস্ট্রি পড়ি, আরো উল্টোপাল্টা হিস্ট্রি আমাদের জানতে হতো, কিছুই আমরা জানতে পারতাম। তো 1780-তে আমাদের জেমস অগাস্টাস হিকি, হিকির আমরা প্রত্যেকেই জানি তিনি বাংলার প্রথম প্রথম ভারতীয় সংবাদপত্র বেঙ্গল গেজেট, যেটা আমাদের হিকির বেঙ্গল গেজেট বা বেঙ্গল গেজেট তিনি প্রকাশ করেন। এবং কিন্তু এটা 30শে মার্চ 1982-তে এটাকে সরকার বাজেয়াপ্ত করেছিল সরকার বিরোধী পাবলিশ করার জন্য। রাজ্য জয় নীতি, তিনি সন্ন্যাসী বিদ্রোহ, বিখ্যাত সন্ন্যাসী বিদ্রোহ দমন করেন। 1773-74 তিনি যে রোহিলা ওয়ার হয়েছিল, সেই রোহিলা ওয়ার হয়েছিল, সেটা তিনি দমন করেছিলেন। প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ তার সময় হয়েছিল, মারাঠাদের সঙ্গে প্রথম যে যুদ্ধ হয়েছিল ইঙ্গো মারাঠা দ্বন্দ্ব। এরপর মারাঠাদের সঙ্গে তিনি সলবায়ের সন্ধি স্বাক্ষর করেছিলেন। অনাক্রমণতা চুক্তি ছিল 20 বছরে। তারপরে টিপু সুলতান, মানে কর্ণাটকের মহীশূরের আমাদের হায়দার আলীর সাথে দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ করে, যেটা ফাইনালি ম্যাঙ্গালোরের চুক্তির মাধ্যমে 1784-তে এন্ড হয়। আর এই যুদ্ধ হতে হতে হায়দার আলী মারা গেছিল, এটা আমরা পড়েছি। এবার প্রথম কোন গভর্নর জেনারেল বা একমাত্র গভর্নর জেনারেল যার ইমপিচমেন্ট হয়েছিল 1785-তে ওয়ারেন হেস্টিং যখন দেশে ফিরে যান, তখন হাউস অফ কমন্সে, আচ্ছা কথা কি কেটে যাচ্ছে সবার? হ্যাঁ স্যার, মাঝে মাঝে যাচ্ছে। আচ্ছা, ওকে, আচ্ছা। 1785-এ এবার ঠিক আছে না? ডিস্টার্ব হচ্ছে? শোনা যাচ্ছে না ডিস্টার্ব হচ্ছে বলো? তো 1785-তে 1785 ওয়ারেন হেস্টিংস যখন দেশে ফিরে যান, তখন হাউস অফ কমন্স আর হাউস অফ লর্ড, এটা কি জিনিস? আমাদের যেমন লোকসভা রাজ্যসভা রয়েছে, ওখানেও লোকসভাকে বলা হয় হাউস অফ কমন্স, আর আমাদের যেমন রাজ্যসভা সেটাকে বলা হয় হাউস অফ লর্ডস। তার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হয়, মানে তাকে পদচ্যুত করার জন্য করা হয়। কিন্তু 88 থেকে 95 পর্যন্ত তার বিরুদ্ধে 7 বছর বিচার হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার মানে তার সেটা প্রমাণ করা যায়নি যে তিনি ঘুষ নিয়েছেন বা এই সংক্রান্ত, কারণ তিনি আগে থেকে সমস্ত প্রমাণ লোপাট করে রেখেছেন। এই জন্য তার বিরুদ্ধে ওই জন্য ইমপিচ করা হয়েছিল একমাত্র তাকে। ঠিক আছে? তারপরে কিছুক্ষণের জন্য প্রথম অ্যাক্টিং গভর্নর জেনারেল, ঠিক আছে, মানে কার্যনির্বাহী হিসেবে এসেছিলেন কে? জন ম্যাকফারসন। 85 থেকে 86 পর্যন্ত তিনি ছিলেন প্রথম অ্যাক্টিং, বা যেটাকে আমরা বলি ভারপ্রাপ্ত, মানে গভর্নর জেনারেল নয়, কার্যকরী, যেটাকে আমরা ভারপ্রাপ্ত বলে থাকি। তো ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন জন ম্যাকফারসন। তো তিনি 85 থেকে 86 পর্যন্ত তিনি দায়িত্ব সামলেছিলেন। এরপর দ্বিতীয় গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন লর্ড কর্নওয়ালিস। তিনিও দুবার হয়েছিলেন, একবার 86 থেকে 93 পর্যন্ত, আর পরে 1805-এ আবার একবার তাকে আনা হয়েছিল, কিন্তু সেটা হচ্ছে মানে কিছুদিনের মধ্যে তার মৃত্যু হয়, এই জন্য তিনি এটা চলে। তো যাই হোক, তিনি তার প্রথম কৃতিত্ব আমরা প্রত্যেকেই জানি, ফেমাস চিরস্থায়ী বন্দোবস্ত। 1793 সালে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত, যেটাকে আমরা পার্মানেন্ট সেটেলমেন্ট বলি, তিনি প্রবর্তন করেন। এটাকে বলা হতো জমিদারি সিস্টেমও বলা হতো। এছাড়া তিনি সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন। সূর্যাস্ত আইন কি হতো? যে সূর্যাস্ত সময়ের মধ্যে জমিদারকে সমস্ত যে বকেয়া সেটা দিয়ে দিতে হবে, নাহলে তার জমিদারি নিয়ে নেওয়া হবে, প্রবর্তন করেছিলেন। এছাড়া তিনি কোম্পানিদের ব্যক্তিগত বাণিজ্য নিষিদ্ধ করেছেন। কোম্পানিরা কর্মচারীরা কি করতো? নিজেরাও ব্যক্তিগত বাণিজ্য করতো, সেই ব্যক্তিগত বাণিজ্য তিনি নিষিদ্ধ করেছিলেন। এবং যাতে এরকম দুর্নীতি না হয় সেজন্য তিনি কর্মচারীদের বেতনও বৃদ্ধি করেছেন।
এবার এনার ফেমাস কাজের মধ্যে আমরা প্রত্যেকেই জানি কর্নওয়ালিস কোর্ট, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কর্নওয়ালিস কোর্ট, কর্নওয়ালিস কোর্ট 1787, 1790, 1793 তিনবার কোডিফাই করা হয়েছিল। প্রধান উদ্দেশ্য কি ছিল? যে অর্থনৈতিক সংস্কার করা। মানে এর সময় আমাদের ওয়ারেন হেস্টিংস এর সময় এত পরিমাণে ঘুষ টুস নেওয়া হয়েছে, প্রত্যেকের মানে একটা হয়েছে, ঘুষ নেওয়াটা একটা ট্রেডিশন হয়ে গেছে। এই জন্য অর্থনৈতিক সংস্কারের উদ্দেশ্য ছিল কর্নওয়ালিস কোড। এবং তিনি কালেক্টরকে রাজস্ব সংগ্রহের দায়িত্ব দেন। কালেক্টর মানে দেখো, আজকের দিনে আমরা যে ডিএম যেটাকে বলি কালেক্টর, এখনো দেখো সেই কালেক্টর নামেই রাখা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কালেক্টর নামটা উচিত নয়। কারণ এখন কালেক্টর তো আর কালেকশনের জন্য নেই, যে ডিএম আমাদের রয়েছে, তিনি আমাদের ডিস্ট্রিক্টকে পরিচালনা করেন, তো তার নাম কালেক্টর কেন হয়? কালেক্টর, এই জন্য নামগুলো পরিবর্তন করা উচিত ছিল, কিন্তু গভর্নমেন্ট করেনি আর চলেই এসছে, তাই জন্য এটার কোনো পরিবর্তন হয়। রেজিস্টারের দপ্তর, মানে যে রেজিস্টার মানে বুঝতে পারছি, যারা ওই বিভিন্ন রেজিস্ট্রেশন করে, জমি জায়গা রেজিস্ট্রেশন, 1787-তে এটা হয়। 1790-তে কি হয়? যে কোনো গভর্নর কাউন্সিলের যে পার্ডনিং পাওয়ার, ক্ষমা করার অধিকার দেওয়া হয়। পার্ডনিং পাওয়ার মানে কি? আমাদেরও দেখো, কারো যদি ফাঁসি হয়, তাহলে তাকে পার্ডনিং করার ক্ষমতা কার রয়েছে? রাষ্ট্রপতির একমাত্র রয়েছে। সেরকম গভর্নর জেনারেলও চাইলে, কাউন্সিল চাইলে কোনো ব্যক্তিকে পার্ডন করতে পারে। কারো তো মৃত্যুদণ্ড হলো বা কিছু হলো, পার্ডন করতে পারে। এটা প্রথমবার পার্ডনিং পাওয়ার 1790-তে, এইভাবে 1790-তে কর্নওয়ালিস কোডিফাই দেওয়া হয়। 1793 যে কর্নওয়ালিস কোড, সেটা কি বিচার ব্যবস্থাকে সম্পূর্ণতা দান করে। মানে বিচার ব্যবস্থায় যে বিচারকদের যে একটা মানে পাওয়ার, সেই বিচার ব্যবস্থা সম্পূর্ণতা তার সময়ই যেটা 1830 পর্যন্ত চলেছিল। 1830-এ কি হলো? মেকলে মিনিট, এটা আমরা পরে ডিসকাস করবো। এবার এটা লর্ড উইলিয়াম বেন্টিকের সময় এটা পরিবর্তন হয়েছিল। এরপর 1793-তে রেভিনিউ কোর্ট এর বিলুপ্তি ঘটে। মানে আগে কি হতো? রেভিনিউ কোর্ট মানে কি? তুমি যদি কোনো জমি জায়গা চুরি, মানে কোনো টাকা পয়সা চুরি করো, তার জন্য একটা কোড হতো, যেটাকে রেভিনিউ কোড বলা হয়। তো সেই রেভিনিউ কোর্টের বিলুপ্তি করিয়ে এরপর সেগুলোকে ট্রান্সফার করা হয় দেওয়ানি আদালত। ঠিক আছে, মানে আগে জমি জায়গা সংক্রান্ত একটা আলাদা কোর্ট ছিল, রেভিনিউ কোর্ট, এখন সেটাকে সম্পূর্ণভাবে দেওয়ানি আদালতে ট্রান্সফার। দেওয়ানি আদালত মানে আজকের দিনে আমাদের যে সিভিল কোর্ট হয়, সেই সিভিল কোর্টে এটাকে ট্রান্সফার করে দেওয়া হয়। যদি ছোটখাটো ব্যাপার হয়, তার জন্য মুস্তাফিদের নিয়োগ করা হতো, যারা কম মূল্যের 50 টাকার কথা, তখনকার দিনে 50 টাকা অনেক ছিল। ঠিক আছে, কম টাকার যদি হয়, তার জন্য মুস্তাফিরদের নিয়োগ করা হতো। এবার কর্নওয়ালিসের পুলিশি ব্যবস্থা ভীষণ ইম্পর্টেন্ট। কর্নওয়ালিস কি করেছিল? তার সময় বিভিন্ন জেলাগুলিকে থানায় বিভক্ত করে, আর থানার দায়িত্বে একজন দারোগাকে নিয়োগ করে। ভালো কথা, দারোগা, দারোগা মানে থানার, এখন আমাদের দেখো দারোগা সিস্টেম রয়েছে, আর তার তদারকি করবে কে? ম্যাজিস্ট্রেট। আর প্রত্যেক গ্রামে দেখো আগে চৌকিদার থাকতো। আগে দেখতো চৌকিদার জাগতে রহো তো বলতো, এবং চৌকিদার কি করতো? দারোগাকে খবর দিত কোথায় কি হচ্ছে না হচ্ছে, মানে আজকের দিনে ইন্টেলিজেন্স এর মতো আর কি। শহরের জন্য সুপারিনটেন্ডেন্ট পদ সৃষ্টি করা হয়েছিল, সুপারিনটেন্ডেন্ট, এসপি যেটাকে আমরা বলি, এখন আমাদের সুপারিনটেন্ডেন্ট পদ রয়েছে। কোতোয়াল নিযুক্ত পুলিশি করা হয়েছিল। বলো। বলছিলাম স্যার, পুলিশি ব্যবস্থাটা অনেক জায়গায় ডালহৌসিও নেই, অনেক জায়গায় কর্নওয়ালিসও নেই। না, কর্নওয়ালিস প্রথম যে পুলিশি ব্যবস্থা, সেটা কর্নওয়ালিসই চালু করেছিল। এরপর ডালহৌসি এগুলোকে সংস্কার করেছিল। ডালহৌসি যখন বলবো দেখো, সেখানে এগুলো বলা আছে, টোটালি সেগুলোও লেখা আছে। হ্যাঁ, প্রথম কাজ কর্নওয়ালিসের মধ্যে এত সংস্কার খুব কম করেছে। কথা কথা প্রচুর কেটে আসছে, বুঝে যাচ্ছে। কথা প্রচুর কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার। নেটওয়ার্কের কথা প্রচুর ডিস্টার্ব হচ্ছে। কেটে যাচ্ছে প্রচুর, না এখনো? না, এখন ঠিক আছে স্যার। ঠিক আছে। আসলে হচ্ছে নতুন জায়গায় এসেছি, এখনো ওয়াইফাই এখানে লাগানো হয়নি, তো জন্য এখনো ফোনে হচ্ছে করছি আর কি। যাই হোক, আচ্ছা দেখো, খুব অসুবিধা হলে বলবে, তাহলে আমাকে অন্যদিন করতে হবে আর কি। কোতোয়াল নিযুক্ত হতো শহরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য। আর 1802-তে মাদ্রাজ প্রেসিডেন্সিতে দারোগা ব্যবস্থা চালু করা হয়, যেটা 1804-এ ভারতের অন্যান্য জায়গাতেও চালু হয়েছিল। এরপর আমাদের ফেমাস তিনি হিন্দুদের জন্য সংস্কৃত কলেজ স্থাপন করেন 1791। পরে আমরা দেখবো এই সংস্কৃত কলেজে আমাদের বিদ্যাসাগর নিযুক্ত হন। তার সময় তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল,
এই যুদ্ধে টিপু সুলতান পরাজিত হয়েছিল। আমরা জানি শ্রীরঙ্গপত্তনমের সন্ধির দ্বারা এর হচ্ছে কি বলে, এর হচ্ছে মীমাংসা হয়েছিল। প্রত্যেকেই জানি শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। আর এই শ্রীরঙ্গপত্তনমের সন্ধির দ্বারা মাধ্যমে আমরা জানি যে টিপু সুলতানের যে দুজন পুত্র ছিল, দুজন ছেলেকে জামানত হিসেবে ইংরেজদের কাছে রাখতে হয়েছিল। ঠিক আছে, জামিন হিসেবে রাখতে হয়েছিল, কিন্তু টাকা দিতে পারেননি বলে তার যে বাচ্চাদেরকে শেষ পর্যন্ত মেরে দিয়েছে। তো যাই হোক, সেটা আমরা জানি। তো তিনি প্রথম ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করেন। এই জন্য কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয়। দেখো এখানেও তোমরা বলবে স্যার এটা ডালহৌসি। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে কি পার্থক্য? কর্নওয়ালিসের সিভিল সার্ভিস আর ডালহৌসির সিভিল সার্ভিসের মধ্যে কি পার্থক্য? পার্থক্য হচ্ছে কর্নওয়ালিস যে সিভিল সার্ভিস চালু করেছিল, সেখানে যারা নিযুক্ত হতো তারা মনোনয়নের মাধ্যমে, কোনো রকম পরীক্ষা হতো না, কোনো রকম কম্পিটিটিভ এক্সাম হতো না। মনে হতো এ হবে আমাদের সিভিল সার্ভিস, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, কিন্তু ডালহৌসির সময় সেটা প্রতিযোগিতামূলক, মানে আজকের দিনে এক্সামের মাধ্যমে এটা চালু হয়েছিল। ঠিক আছে, এই জন্য কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয়, কারণ তিনি প্রথম সিভিল কর্নওয়ালিস হচ্ছে সিভিল সার্ভিস প্রবর্তন করেছিলেন। আচ্ছা, এরপর কর্নওয়ালিসকে 1805-এ নিযুক্ত করা হয়েছিল পুনরায়, কিন্তু তিনি ওই বছরই মারা যান, ফলে আর তার টাইমটা চললো না। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে কর্নওয়ালিস হলো। তাহলে কর্নওয়ালিস হচ্ছে 1792, তিনি হচ্ছেন চলে গেলেন। তারপরে এলো আমাদের স্যার জন শোর। জন শোর আমাদের হচ্ছে 1793 থেকে 1798 পর্যন্ত ছিলেন। তো তার সময়ে রাজস্ব ব্যবস্থার বৈধতা পায়, এবং তার সময় আমরা প্রত্যেকেই জানি চার্টার অ্যাক্ট 1793-তে হয়, যেখানে ইংরেজদের ভারতে বাণিজ্যের পথ সুগম হয়েছিল। আমরা জানি চার্টার অ্যাক্ট। 1792-তে ব্যাটেল অফ খারদা হয়েছিল, যেই যুদ্ধে নিজাম পরাজিত হয়েছিল। হায়দ্রাবাদের নিজাম আর এর মধ্যে খারজা হয়, এবং এখানে আমরা জানি নিজামদের সাথে কনফ্লিক্ট শুরু হয়। তারই যে সুবিধা, সেটা পরবর্তীকালে 1802-তে বেসিনের সন্ধির মাধ্যমে হয়, এটা আমরা পরে ডিসকাস করব। জন শোর এই যুদ্ধে না হস্তক্ষেপ নীতি, মানে পলিসি অফ নন ইন্টারফারেন্স, মানে তারা দুজন মানে যুদ্ধ করছে, ব্রিটিশরা কি করলো যে না, আমি এখানে কোনো রকমের ইন্টারভেনশন করব না, আমি এখানে কোনো রকমের হস্তক্ষেপ করব না। ঠিক আছে, না হস্তক্ষেপ নীতি, কোনো রকমের হস্তক্ষেপ না করার নীতি তিনি গ্রহণ করলেন। ঠিক আছে, পলিসি অফ নন ইন্টারভেনশন। এর সময় শিখ সম্প্রদায়ের অভ্যুত্থান ঘটে। আমরা জানি, দেখো 1793 শিখদের মানে যে ব্যবস্থা, শিখরা তখন আস্তে আস্তে অভ্যুত্থান শুরু হয়ে গেল শিখদের। এরপরে দ্বিতীয় অ্যাক্টিং গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয় কাকে? অ্যাড ক্লার্ককে, বা অনেক জায়গায় অ্যালুড ক্লার্ক রয়েছে বা অ্যাড ক্লার্ক রয়েছে। তিনি ছিলেন দ্বিতীয় গভর্নর জেনারেল। 1798-তে কিছুদিনের জন্য তিনি নিযুক্ত হয়েছিলেন। তিনি ছিলেন স্যার জন শোরের সহকারী। জন শোর যখন চলে গেলেন 1798-তে, তার জায়গায় কিছুদিনের জন্য দ্বিতীয় অ্যাক্টিং গভর্নর জেনারেল হিসেবে ছিলেন অ্যালুড ক্লার্ক বা অ্যাড ক্লার্ক। কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চতুর্থ গভর্নর জেনারেল হিসেবে এলেন কে? লর্ড ওয়েলেসলি। 1798 থেকে 1805 পর্যন্ত ওয়েলেসলি এলেন। তো তিনি অধীনতামূলক মিত্রতা নীতি, তিনি তিনটি উদ্দেশ্য গ্রহণ করেছিলেন। অধীনতামূলক মিত্রতা নীতি, সরাসরি যুদ্ধের মাধ্যমে রাজ্য জয়, এবং আগের যে অধীনস্থ রাজ্যগুলিকে গ্রাস করতেন তিনি। তার জন্য তার বিখ্যাত সাবসিডারি অ্যালায়েন্স ছিল। তার মাধ্যমে তিনি কি করতেন? যে কোনো ভারতীয় রাজ্যের রাজা তার অভ্যন্তরে কোনো ইংরেজ বাহিনী মোতায়েন করতে বাধ্য থাকলে তার বাহিনীর ভরণ পোষণের ভার সেই রাজ্য, এই যে বলেছিল আর্মি তাদের আন্ডারে থাকবে, কোন রকমের যুদ্ধ হলে অর্থাৎ রাজ্যের অভ্যন্তরে ইংরেজ বাহিনী তাদের ইংরেজ বাহিনীকে মোতায়েন করা থাকবে, আর তার টাকা সেই রাজ্যের রাজাকে বহন করতে হবে। ভালো কথা। একজন ইংরেজ রেসিডেন্ট থাকবে, যে কি করবে? সমস্ত খবরাখবর দেবে। ইংরেজের অনুমতি ছাড়া, ব্রিটিশ ছাড়া আর কোনো ইউরোপীয়কে সেই রাজ্যে নিযুক্ত করা যাবে না। গভর্নর জেনারেলের সম্মতি ছাড়া অন্য কোনো ভারতীয় শক্তির সাথে কোনো আলাপ আলোচনা বা ট্রিটি করা যাবে না। ঠিক আছে, এতে কি হবে? কেউ যদি করে, এর বিনিময়ে রাজ্যের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব কোম্পানি নেবে। কোম্পানির কিন্তু, এবং বললো কোম্পানি রাজ্যের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু অবশ্যই দেখো, ভিতরে সমস্ত আর্মি থাকবে আর হস্তক্ষেপ করবে না? অবশ্যই পরে এগুলো হস্তক্ষেপ করতে শুরু করে। ঠিক আছে, এই চুক্তি স্বাক্ষর প্রথম করেছিল কি, যে যার হচ্ছে মানে মেরুদণ্ড সবচেয়ে উইক হবে, সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। তিনি এই চুক্তি প্রথম স্বাক্ষরতা করেছিলেন, এবং অনেকেই এগুলো হচ্ছে ভারতীয় রাজারা স্বাধীনতা বিসর্জন দেয়। নিজাম প্রথম স্বাক্ষর করে, তারপর অযোধ্যা 1801-এ, তারপরে পেশোয়া বাজিরাও
বেসিনের চুক্তির মাধ্যমে বাধ্য করা হয়েছিল, তারপরে সিন্দ্রিয়া 1803-এ, তারপরে মাইসোর 1799, ইম্পর্টেন্ট জায়গা। মহীশূরটাকে বাধ্য করা, টিপু সুলতানের মৃত্যুর পরে পরবর্তী যে শাসক নিযুক্ত করে তাকে বাধ্য করা হয়েছিল সাইন করতে। যেটা মহীশূরও কিন্তু যুদ্ধের মাধ্যমে নয়, এটা মনে রাখবে, এটা বারবার ভুল হতে পারে। মহীশূরও কিন্তু দখল করা হয়েছিল অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে, মানে না সে যুদ্ধ করে, না যুদ্ধ করে কিন্তু হবে না, অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে মাইসোর ক্যাপচার হয়েছিল টিপু সুলতানের মৃত্যুর পরে। যুদ্ধের দ্বারা সাম্রাজ্য নীতি আমরা প্রত্যেকেই জানি। মহীশূর আক্রমণ করে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ করেছিল। টিপু সুলতান অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করতে অস্বীকার করলেও চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয় এবং তার ফলে যুদ্ধরত অবস্থায় টিপু সুলতান নিহত হলে মহীশূরের নতুন হিন্দু রাজা, এই যে বললাম তৃতীয় কৃষ্ণ ওয়াদির অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে। এবার বেসিনের সন্ধিতে আমরা জানি মারাঠারা ইংরেজদের বিরুদ্ধে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ স্বাক্ষর করেছিল। 1803-এ রঘুজি ভোসলের সাথে দেওগানের চুক্তি হয়। 1803-এ আবার সিন্দ্রিয়ার সাথে সুরজি অঙ্গন গাঁও চুক্তি হয়। 1805-এ রাজঘাট চুক্তিও স্বাক্ষর হয়েছিল। অর্থাৎ ওয়েলেসলি এভাবে অনেক রাজ্য জয় করেছে। কূটনীতির মাধ্যমে জয়ের মধ্যে অন্যতম আমাদের তিনি জয় করেছিলেন যে তঞ্জোর, মানে আমাদের যে আজকের দিনে তামিলনাড়ুর তঞ্জোর রাজ্যের সঙ্গে কূটনীতির মাধ্যমে তিনি অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করিয়েছিলেন 1799-তে। এরপর তার হচ্ছে আমাদের পরবর্তী স্যার জর্জ বার্লো, তিনি ছিলেন তৃতীয় অ্যাক্টিং গভর্নর জেনারেল অফ বেঙ্গল। জর্জ বার্লো, তো জর্জ বার্লো আমাদের হচ্ছে মানে গভর্নর জেনারেল হিসাবে, অ্যাক্টিং গভর্নর জেনারেল হিসাবে তিনি নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে, তার সময় বিখ্যাত আমাদের ভেলোর সিপাহি মিউটিনি, ভেলোরে যে সিপাহি বিদ্রোহ তার সময় কিন্তু হয়েছিল। ঠিক আছে, 1806। তারপরে লর্ড মিন্টো প্রথম, 1807 থেকে 1813। লর্ড মিন্টোর দূত হিসাবে চার্লস মেটাকাপের সঙ্গে মহারাজা রঞ্জিত সিং এর অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। এরপর আফগান শাহ সুজার সাথে আমরা জানি যে ত্রিশক্তি চুক্তিও স্বাক্ষর হয়েছিল, আমরা জানি। তারপর আমাদের যে চার্টার 1813, মিন্টোর সময় হয়েছিল চার্টার সনদ আইন বলে থাকি, চার্টার অ্যাক্ট পাস হয়। তারপর আমাদের এই আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যকে খর্ব করা হয়, আর যার মাধ্যমে কি করা হয়, ভারতের শিক্ষা খাতে প্রতি বছর 1,00,000 টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া। এগুলো আমরা পড়েছি, এগুলো সম্পর্কে আমরা জানি, চার্টার অ্যাক্ট আমরা আলোচনা করেছি। এরপর আছে লর্ড হেস্টিংস, বা যেটাকে আমরা ফেমাস ভাবে জানি লর্ড ময়রা, 1813 থেকে 1823 পর্যন্ত লর্ড ময়রা নিযুক্ত। তিনি পলিসি অফ নন ইন্টারভেন্ট সমাপ্ত করেন। মানে আগে কি হতো, না হস্তক্ষেপ নীতি ছিল, যে ওই যে আমাদের লর্ড চালু করেছিল, তো তিনি এটা থেকে কি করেন, এটা থেকে নিজেকে সমাপ্ত করে ইঙ্গ নেপাল যুদ্ধে গোর্খাদের সঙ্গে নিযুক্ত, মানে গোর্খাদের সঙ্গে করেন। গোর্খা মানে নেপালের যারা রয়েছে, ইঙ্গ নেপাল যুদ্ধ, এবং গোর্খা নেতা যে অমর সিং এর সঙ্গে স্বগৌলীর সন্ধি চুক্তি করেন। এবং এখানে কিন্তু নেপাল ক্যাপচার করে, নেপালকে বাফার স্টেট হিসেবে রেখেছিল। বাফার স্টেট মানে দুটো রাজ্যের মধ্যে যুদ্ধ হলে মাঝের যে রাজ্যকে কেউ যদি দখল না করে সেটাকে বলে বাফার স্টেট। ঠিক আছে, 1818-তে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের পরে পেশোয়া তন্ত্রের উচ্ছেদ করা হয়। 1817 থেকে 18-তে দুর্ধর্ষ পিন্ডারীদের দমন করা হয়। 1818-তে বোম্বে প্রেসিডেন্সি গঠন করা হয়। বোম্বে প্রেসিডেন্সি এবং মহারাষ্ট্রকে বোম্বে প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত করা হয়। আজকের দিনে মহারাষ্ট্র নয়, মহারাষ্ট্র বলতে যেটাকে আমাদের মহারাষ্ট্র 1960-এ ভাগ হয়েছিল, মানে আজকের দিনের মহারাষ্ট্র থেকে বোম্বে প্রেসিডেন্সিতে অন্তর্ভুক্ত করা হয়। শিক্ষা সংস্কার, তিনি প্রথম ভারতীয়দের বিভিন্ন উচ্চ পদে নিয়োগ করেন এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেন। ঠিক আছে, উদ্যোগ নিয়েছিলেন। এবং সমাচার দর্পণ, বিখ্যাত পত্রিকা সমাচার দর্পণ তার সময় প্রথম প্রকাশিত হয়েছিল, সমাচার দর্পণ। এবার তিনি জমি সংক্রান্ত বন্দোবস্ত তিনি চালু করেছিলেন। রায়তবাড়ি ব্যবস্থা তার সময় স্যার টমাস মুনরো চালু করেছিলেন 1820। হল্ট ম্যাকেনজি 1822-এ চালু করেন, এবং পাঞ্জাবে মহলবাড়ি ব্যবস্থাও সেই সময় চালু হয়েছিল। পাঞ্জাব মহলবাড়ি বন্দোবস্ত সেই সময় চালু হয়েছিল। এরপরে রবার্ট ব্রুস সেই সময় দেখো আসামে চা চাষ শুরু করেছিল সেই সময়। তারপরে জন অ্যাডামস 1823